এটা নিয়ে কেউ নিউজ করে নাই কেন সেটাও আমি জানি না। নিউজটা হচ্ছে যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনা সত্য, খুবই দুঃখজনক হলেও এটা সত্য যে উনি গতকালকে উনাকে অ্যারেস্ট করেছে তারা এনওয়াইপিডি বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। গ্রেফতারটা কি কারণে করা হয়েছে সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ধরা হয় তাকে। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। দর্শক, হঠাৎ করেই গ্রেপ্তার হলো টিকটকার প্রিন্স মামুন। এখন প্রশ্ন উঠছে তাকে কেন গ্রেপ্তার করা হলো। দর্শক, মিডিয়াতে বলা হয়েছে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দর্শক আদেও কি এই বিষয়টা সত্য বা তাকে কি এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে, নাকি দর্শক তাকে গ্রেপ্তারের আগে তিনি যেই বক্তব্যটি দিয়েছিল সেই বক্তব্যটির কারণে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। কেননা দর্শক, গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তিনি এমন একটি মন্তব্য করেছিল লায়লাকে কেন্দ্র করে, যেই মন্তব্যটির কারণেও কিন্তু তিনি গ্রেপ্তার হতে পারে। দর্শক, আমি সেই মন্তব্যটিও আপনাদের দেখাবো। এরপর মিডিয়ায় যেই খবরটি এসেছে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটিও দেখাবো। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমেরিকায় গ্রেপ্তার সাংবাদিক ইলিয়াস। দর্শক, এটা কতটুকু সত্য এবং কেন তাকে গ্রেপ্তার করা হলো দর্শক সেটিও আপনারা একটু পরেই জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজও বেনজির আহমেদের মতোই অবস্থায় পড়ে গিয়েছে। দর্শক, বেনজির আহমেদ যেমন পালিয়ে গেছে দেশ ছেড়ে, ঠিক তেমনই অবস্থা এখন হতে পারে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। দর্শক, কেননা এখন তার বিরুদ্ধে দুদক উঠে পড়ে লেগেছে। তো দর্শক, সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভিডিও শুরুতে আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশ কি বলা যায়, সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেনজির সাহেব, ওনার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ এনেছিল কালের কণ্ঠ পত্রিকা। এরপর সেটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো তখন সেখানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। যখন ওই জিনিসটা নিয়ে দুদকের ব্যতিব্যস্ততা কিছুটা মনে হয় কমে আসছে, ঠিক এর মাঝখানেই এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের জন্য বেশ কিছু নতুন বার্তা। পাশাপাশি খেলাটা শুরু হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দিলেন। এরপরেই আমরা দেখলাম দুদককে নড়েচড়ে বসতে। এবার এখানে যোগ হয়েছে নির্বাচন কমিশন। ঘটনা কোথায়? সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক। আপনার গতকালকে 10ই জুন সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে। আর এদিকে আজিজ আহমেদের ভাইদের মানে আমাদের সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। জানা যায় শুধু এনআইডি নয়, মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত যে নিবন্ধন সেখানে বলা হয়েছে সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইয়ের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট করানোর ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন, এমনটাই গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে। সাবেক সেনাপ্রধান আমাদের আজিজ সাহেবের ভাই হারিস 2টি এবং আনিস 1টি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28শে মার্চ তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1996 সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান, এমনটাই গণমাধ্যম তারা রিপোর্টগুলো প্রকাশ করছে। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এখানে আমরা যদি দেখি যে বিষয়টা নিয়ে আমাদের সাবেক সেনাপ্রধান তিনি গতকালকেও বলেছেন যে বিষয়টা আসলে পরিকল্পিত। তিনি এবং তার পরিবারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটিয়েছে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করতে প্রস্তুত। তার বক্তব্য যে তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এনেছে
সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন। তবে এখন পর্যন্ত আমাদের সাবেক সেনাপ্রধানের যেই মানে দুর্নীতির বিরুদ্ধে এখন তিনি কী টাইপের দুর্নীতি করছেন, তিনি কি কোনো রাষ্ট্রীয় ক্রয়ে, বিশেষ করে যে ধরেন সেনাবাহিনীর বিশাল ক্রয় সেক্টর থাকে সেখানে, অথবা নাকি বেনজির সাহেবের মতন তার মানে আলাদা কোনো সম্পদ বা সম্পত্তি আছে, কোন সেক্টরটাতে তার বিরুদ্ধে অভিযোগ, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রকাশ করেনি। তো আমাদের দুদকের পক্ষ থেকেও বেনজির সাহেবের বিরুদ্ধে যেমন আমরা দেখেছি একের পর এক তার বিভিন্ন জায়গায় বিলিয়ন্স অফ ডলারের সম্পত্তি এখানে সামনে আসছে, বাট আজিজ সাহেবের বিষয়টা এখনো সামনে আসেনি। তো ওনার ভাইদের বিষয়টা যখন সামনে আসছে, ওনার বিষয়টা নিয়েও দুদকের মধ্যে আলোচনা চলছে, হয়তো এটার আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দুদকের কাছ থেকে পাবো। তো সময়টা অনেকটা খারাপই যাচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক আইজিপি এবং সাবেক সেনা প্রধানের। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 9টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। এরপর সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মামুনের সাথে গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। পরবর্তীতে মামুনকে বিয়ের জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী নারী। ঘটনার সত্য, খুবই দুঃখজনক হলেও এটা সত্য যে উনি গতকালকে উনাকে অ্যারেস্ট করেছে তারা, এনওয়াইপিডি বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। এলিগেশনসটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার নীরা রাব্বানী উনি যে অভিযোগগুলো এনেছেন, আর আমি একটা জিনিস বলি, এই অভিযোগগুলা সত্য কি মিথ্যা এই বিষয়ে আমি ডিটেইলস কোনো মন্তব্য করতে পারবে না, বিকজ আই এম আমেরিকান সিটিজেন অলসো, এবং আমি এই দেশের জুডিশিয়াল জুরিসডিকশনের ভিতরে আছি। সুতরাং এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা আমার এই মতে আপনার উচিত হবে না অ্যাকর্ডিং টু দ্য ল। বাট এটা সত্য যে উনি অ্যারেস্ট হয়েছেন এবং ওনাকে আবার জামিনও পেয়েছেন। জামিন অফকোর্স এটা জামিনযোগ্য অপরাধ। ইউকেতে আমি জানি না তার বিরুদ্ধে কি অভিযোগ। এখানে হচ্ছে যে অনলাইনে উনি জ্যাকব মিল্টন সাহেবের বোন, চাচাতো বোন নীরার বিরুদ্ধে উনি নিষেধাজ্ঞা করেছেন। আমাদের যুক্তরাজ্যে এটা হচ্ছে সিভিল ল, কিন্তু ক্রিমিনাল ল না। আমি যদি আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করি তাহলে 1 বছরের ভিতরে আপনি মামলা করতে পারেন, মামলা করে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তো এই গেল এক। সেকেন্ডলি, নীরার যেই নাবালক কন্যা, সেই কন্যাকে ইলিয়াস ফোন করেছে, সাংবাদিক ইলিয়াস হোসেন ফোন করে হুমকি দিয়েছে। আপনি কি আসলেই মনে করেন যে ইলিয়াস হোসেনের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব? একটা জিনিস বলি, আবার বলছি যে এটা আন্ডার জুরিসডিকশন অফ এটা সাব জুডিস ম্যাটার। সো আমি আবার এটা সিরিয়াস ব্যাপার এই এখানে, মানে এখানে মূল সূত্রপাতটা কি? মূল সূত্রপাতটাই হলো ঝগড়াঝাটি, আমরা নিজেদের পার্সোনাল ঝগড়াঝাটি এটা, এবং এটা থেকে এটা বড় হয়েছে গেছে এটা। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে এই দেশে যদি কোনো ঘটনা মিথ্যা কারো বিরুদ্ধে এলিগেশন আনা হয়, এটা কিন্তু ইটস গোনা রিভার্স ইন এ সেম ওয়ে, যে ওয়েতে তাকে আপনার অভিযুক্ত করা হয়েছে। এটা আইনের দেশ। ইভেন জ্যাকব ভাই উনি নিজেও $12 মিলিয়ন ক্ষতিপূরণ আদায় করেছেন উনার বিরুদ্ধে অভিযোগ যেটা মিথ্যা আনা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন যে একটু যদি মিথ্যা হয়, একজন মানুষ অ্যারেস্ট হলেই সে দোষী হয়ে যায় না, until proven guilty by the judicial system or judicial procedure. So এটা অ্যারেস্ট হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোন মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। বাট যখন ভার্ডিক্ট আসবে যে না এটা এই তুমি এই কাজ করেছো, এই অপরাধ প্রমাণিত হয়েছে, তখন এটা বলা যাবে যে না উনি এই অপরাধ করেছে। তবে উনার সংযত হওয়া উচিত ছিল এই বিষয়গুলোতে। সাধারণ একটা ছোট্ট ঘটনা থেকে এই ঘটনাটা সূত্রপাত। আপনারা নিশ্চয়ই জানেন এখানে ঝগড়াঝাটি থেকে শুরু আসলে ব্যাপারটা, এবং আমরা জানি ইলিয়াসকে, সবাই জানি, রাইট? এবং যারা করেছেন তারাও জানেন। সুতরাং একটা জিনিস আমি আবার বারবার বলছি, ঘটনাগুলো যদি মিথ্যা হয় তাহলে যারা এই এলিগেশনটা আনছেন তারা নিজেরাও কিন্তু এটার মানে সাফার হবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।